দর্শক 24 ঘন্টা প্রেজেন্টেড বাই আকিব সানশাইন, আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। আমরা কথা বলতে চাই নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে 22 তারিখ থেকে, প্রার্থী চূড়ান্ত হয়ে যাচ্ছে এরই মধ্যে। সেসব সময় যত এগোচ্ছে সেই সাথে নির্বাচন কোন দিকে নিয়ে যাবে, এই নির্বাচন রাষ্ট্রের চরিত্র নতুন করে নির্ধারণ করবে কিনা, সেসব কথাবার্তাও বলতে শুরু করেছেন আমাদের রাজনীতিকরা। কথা হচ্ছে নতুন বাংলাদেশের রূপরেখাও দিচ্ছে কোনো কোনো দল, সেসব নিয়ে কথা বলবো আমরা। আমার সঙ্গে কথা বলার জন্য আমার হাতের ডানে আছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, তিনি জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী পাবনা 1 থেকে। তারপরে আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। আপনাদের দুজনকে স্বাগত। এবং বামে আছেন ডাক্তার জাহিদুর রহমান, তিনি রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন সাংবাদিক ও লেখক এহসান মাহমুদ। আপনাদের দুজনকেও স্বাগত। আমরা একটু নাজিবুর রহমান মোমেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজকে বিএনপি মহাসচিব, এর আগেও উনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে বাংলাদেশ দক্ষিণ পন্থার দিকে যাচ্ছে। আজকে উনি ক্যাটাগরিক্যালি বলছেন যে আগামী নির্বাচন আসলে রাষ্ট্রের চরিত্র কেমন হবে সেটা ঠিক করবে, এবং সেখানে তিনি দুটো অপশনের কথা বলছেন। একটা হচ্ছে উদার গণতান্ত্রিক পন্থা, আর একটা হচ্ছে উগ্রপন্থা বা যেটা দেশ বিরোধী পন্থা। ফলে স্বভাবতই তিনি সেখানে আরও স্পষ্ট করে অনেকগুলো কথা বলেছেন। তিনি একদম ক্যাটাগরিক্যালি জামাতের নাম ধরেই তিনি বলছেন যে জামাত যদি কোনোভাবে আপনার কি বলে নির্বাচনে জিতে যায় বা জিতে আসে, তাহলে ওই দিকেই বাংলাদেশ ধাবিত হবে, এবং বলছেন যে বিএনপি এখন জামাতের বড় শত্রু। ফলে সেই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমি বলছি যে উনি দুইটা অপশনের কথা বলেছেন, তো সামনে আমি মনে করি দুটো অপশনই আছে, কিন্তু উনি যেভাবে উগ্রপন্থা এবং উদার গণতন্ত্রের কথা বললেন, আমি মনে করি না সেই দুটো অপশন জনগণের সামনে আসলে অপশন তারা পুরানো ধারার রাজনীতিতে ফিরে যাবে নাকি নতুন বন্দোবস্তের রাজনীতিকে স্বাগত জানাবে। আমার বিশ্বাস জুলাই বিপ্লবের মাধ্যমে 24 জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে সঠিক পথ দেখাতে জনগণ চাঁদাবাজি, সন্ত্রাস, এইগুলা যে বড় বড় ইস্যু, এই ইস্যুগুলোকে প্রাধান্য দিবে এবং পুরানো ধারার রাজনীতিতে বাংলাদেশ ফিরে যাবে না। গণভোট যেটা হচ্ছে, এই গণভোটের মাধ্যমে জুলাইয়ের যেই সনদটা আছে এটা বাস্তবায়িত হবে এবং জনগণ আগের যে রাজনীতিটা ছিল, যে 2 পার্টি সিস্টেম, বিএনপির কাছ থেকে জনগণ আশাহত হয়ে আওয়ামী লীগের দিকে চলে যেত, আওয়ামী লীগের কাছ থেকে আশাহত হয়ে তাদের অত্যাচার নিপীড়নের কারণে আবার বিএনপিকে ভোট দিত। আরও মোটা দাগে যদি বলেন, ভারতীয় আধিপত্যবাদ এবং তার বিরোধী যেই এটা ছিল, সেন্টিমেন্টটা ছিল, এইটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের এটার বেনিফিট নিত। এইটা কিন্তু এবার হচ্ছে না। সেই দিক দিয়ে বলবো যে এটা কিন্তু আসলে উদার গণতন্ত্র আর উগ্রবাদ যদি বলেন, এইটা আমি মনে করি যে জনগণের চয়েসকে আপনি লিমিট করে দিচ্ছেন। জনগণের সামনে যে অপশনগুলো আছে, এটা উগ্র জাতীয়তাবাদ। আপনি যখন পুরনো ধারার রাজনীতির কথা বলেন, জামাত তো অনেক পুরনো দল বিএনপির তুলনায়, সেক্ষেত্রে আপনারাও তো পুরনো রাজনীতিবিদই। আমরা পুরনো রাজনৈতিক দল অবশ্যই, কিন্তু আমরা পুরনো রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসেছি। আজকে আমরা যে অনুষ্ঠানটা করেছি আপনারা দেখেছেন, পলিসি বাংলাদেশ, অ্যাসপায়ারিং বাংলাদেশ, এখানে আপনি যদি লক্ষ্য করেন, আমরা অনেকদিন ধরে ক্যাম্পেইন চালাচ্ছি। জনগণের কাছ থেকে আমরা তাদের মতামত ইনভাইট করেছি যে আমাদের দেশ কিভাবে চলবে। তার ভিত্তিতে যারা এক্সপার্ট আছেন বিভিন্ন ফিল্ডে, তাদেরকে দিয়ে আমরা আমাদের পলিসি নির্ধারণ করেছি এবং সেটা দেশবাসীর সামনে, বিশ্ববাসীর সামনে, ডিপ্লোমেট যারা ছিলেন তাদের সামনে তুলে ধরেছি। এবং এটা যদি আপনি দেখেন, খেয়াল করেন, আমরা স্পেসিফিক্যালি ইস্যুসগুলোকে অ্যাড্রেস করেছি। এগুলোকেই কি বিএনপি মহাসচিব বলছেন যে অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই তারা এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে? এগুলোই কি আসলে এক ধরনের রাজনৈতিক দুষ্টামি বলার চেষ্টা করছেন? ইতিবাচক রাজনীতি, ভবিষ্যৎমুখী রাজনীতিকে যদি আপনি দুষ্টামি বলেন, আমি বলছি না, আমি বলছি এটা যেই বলুক, এটা আমি মনে করি না এটা রাজনৈতিক প্রপার একটা ল্যাঙ্গুয়েজ। আপনি যারা ইতিবাচক রাজনীতি করছে, কনস্ট্রাকটিভ রাজনৈতিক প্রোগ্রাম দিচ্ছে, ইস্তেহার দিচ্ছে, এটাকে আপনি সেভাবে মোকাবেলা করেন। এটাকে তো আপনি একটা ট্যাগ দিতে পারেন না দুষ্টামি বলে। জি, আমি আপনাকে একটু থামাই। আমি জাহিদ ভাই, আপনার সঙ্গে এটি নিয়ে আগেও কথা হয়েছিল। আসলে ধরেন মুক্তিযুদ্ধ, প্রগতিশীলতা, উগ্রপন্থা, উদারপন্থা, এগুলো প্রত্যেকটা ধর্মের ব্যবহার বাংলাদেশের রাজনীতিতে একটা প্রত্যেকটা আলাদা আলাদা একটা প্রোডাক্ট, এবং এগুলোর কনজিউমার আছে, আমরা যদি একদম মুক্তবাজার অর্থনীতিতে ভাবি।
ফলে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে প্রোডাক্টগুলো নিয়ে আওয়ামী লীগ অনেক বেশি খেলাধুলা, নাড়াচড়া অথবা রাজনৈতিক চর্চা করত, বিএনপিকে এখন ওই প্রোডাক্টগুলোর মালিকানা নিতে চাচ্ছে। অন্তত মির্জা ফখরুল সাহেবের একাধিক বক্তব্য থেকে এই যে উগ্রপন্থা বনাম উদারপন্থার যে দ্বন্দ্বের কথা তিনি বলছেন, সেইটা মিন করে কিনা? আমি ঠিক ওভাবে দেখি না। মানে ধরুন আওয়ামী লীগের অ্যাবসেন্সে একটা পলিটিক্যাল পোলারাইজেশন তো হয়েছে। জি, জামায়াত ইসলামী এখন পর্যন্ত তাদের কোনো সর্বোচ্চ দায়িত্বশীলকে আমাদের মিডিয়ার সামনে দ্ব্যর্থহীন ভাষায় বলতে শুনিনি যে তারা শরিয়া আইন কায়েম করবে না। আমরা এই তথ্যটা রাদার কিছুদিন আগে খ্রিস্টান সম্প্রদায়ের একটা প্রতিনিধি দল তাদের সাথে দেখা করতে গেলেন, তারা বেরিয়ে এসে বলেছেন। কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশে, যে আমার সামনে কনস্টিটিউশনটা খোলা আছে জামায়াতে ইসলামীর, আমি চাইলে পড়ে পড়ে শোনাতে পারি যে এটা প্রথম থেকে কিভাবে শুরু হয়েছে। পুরোপুরি একটা ধর্মীয় দলের মানে ধর্মীয় দল না, আসলে ধর্মীয় রাজনৈতিক দল এমন হতে পারে না, একটা রাজনৈতিক দলের কনস্টিটিউশন এমন হতে পারে না। একটা দলের কেন্দ্রীয় সদস্য রুকন হওয়ার জন্য মুসলিম হওয়াই যথেষ্ট না, আপনাকে খুবই পারফর্মিং, খুবই সাচ্চা মুসলিম হতে হবে, আপনাকে ফরজ ওয়াজিব পালন করতে হবে, আপনি কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। ধরুন আমি পাশাপাশি যদি আনি, আমার কাছে আমি একটা লেখার জন্য বিজেপির কনস্টিটিউশনটাও ডাউনলোড করলাম। আপনি বিজেপির সদস্য হওয়ার শর্তের মধ্যে আছে তাদের লক্ষ্য উদ্দেশ্য যদি ফলো করে আর 18 বছরের প্লাস বয়স হয় সে হতে পারে। লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে কোথাও নেই যে তারা হিন্দুত্ববাদ কায়েম করছে বা হিন্দু ধর্মের, তারা অনেক বেশি একদম তাই, একদম তাই। কিন্তু আমি বলছি আপনার কনস্টিটিউশনটা আপনার স্টেটের কনস্টিটিউশনের সাথে কনফার্ম করতে হবে। ফলে জামায়াতে ইসলামী একটা ইসলামী ভাবধারার দল, ইসলামপন্থী দল, একই সাথে আরও দল, ইসলামী আন্দোলন যদি বেরিয়েও যায় বাকি দলগুলো আছে, এর মধ্যে এনসিপি, এবি পার্টি, এলডিপি, 3টা দল আছে। এর মধ্যে এবি পার্টি আর এলডিপিকে আমি খুব গুরুত্ব দিতে প্রস্তুত নই, খানিকটা গুরুত্ব নিশ্চয়ই এনসিপির আছে। তাহলে মধ্যপন্থী দল একটা। ওনাদের সাথে এমন দল আছে যারা খেলাফত কায়েমের কথা বলেন প্রকাশ্যে, যারা আফগানিস্তান যান, আফগানিস্তানের লোক এসে পারমিশন ছাড়া বাংলাদেশ সফর করে যান, এখন পারমিশন নেই, দ্যাটস ফাইন, কিন্তু কাউকে না জানিয়ে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ লোকজন আসেন, তাদের সাথে মিটিং করেন, তাদের সাথে সেই ধরনের মানুষ আছে যারা বলেন বাংলাদেশে একটা ন্যাশনাল আইডি থাকবে, একটা ভিআইডি থাকবে, ভোটার আইডি, সব মানুষ ভোটার হবেন না, এগুলো সব এক্সট্রা কনস্টিটিউশনাল কথাবার্তা। ফলে ওনারা যখন একটা জোটে আসেন তখন এক ধরনের পোলারাইজেশন তো তৈরি হয়েছে। এবং এই পয়েন্টে দাঁড়িয়ে বিএনপিকেও তার আগে যে রাজনীতি সে আওয়ামী লীগের সাথে যেভাবে করতো, তার ক্ষেত্রে তার রাজনীতিকে নতুন করে কিছু কিছু ক্ষেত্রে ফাইন টিউন করতে হচ্ছে। তারা এখন স্বাভাবিকভাবেই সেটা করবে। যেমন একটা উদাহরণ দিই, বিএনপির সাথে একই সরকারে জামায়াতে ইসলামী ছিল। এই জামায়াতে ইসলাম কালেকটিভলি বিএনপির সময় যদি দুর্নীতি হয়ে থাকে, যা যা হয়েছে তার দায়িত্ব নিতে হবে তো। কিন্তু দেখুন ওনারাই এখন আবার এসে 5 বার চ্যাম্পিয়ন, মানে আওয়ামী লীগের মানে বয়ান, 5 বার বিএনপি হয় নাই, আমরা তখন এগুলো ডিবাঙ্ক করেছি, এটা একটা আওয়ামী লীগের আমলনামা ছিল। পরবর্তীতে পয়েন্ট তাদের মানে দুর্নীতি কমার বরং সাইন আছে। আবার মজার ব্যাপার, বিএনপিও তাই করছে, তাদেরকে সাথে নিয়ে সরকারও গঠন করেছে, কিন্তু 71 নিয়ে বিএনপি তখন আসলে এত উচ্চবাচ্য করেনি, এখন আবার করছে। সো এটা একটা নতুন রিয়ালিটিতে দুই পার্টি পরস্পরের প্রতি আসলে কৌশল পুনর্নির্ধারণ করছে, এটাই স্বাভাবিক। জি, অ্যাডভোকেট হুমায়রানুর, আপনারা তো যেহেতু জামাতের সঙ্গে এখন আনুষ্ঠানিকভাবে জোটে আছেন এবং জোটবদ্ধ হয়েই নির্বাচন করছেন, ফলে সে জায়গায় আপনারাও কি মির্জা সাহেবের এই যে দুইটা পন্থা, উগ্রপন্থা বনাম উদারপন্থা, এবং সেক্ষেত্রে এই জুলাই গণ অভ্যুত্থানের প্রধান শক্তি যারা ছিল, আপনারা কি যদি এই বক্তব্য সঠিক মনে করেন তাহলে আপনারা কি উগ্রপন্থার দিকে বাংলাদেশকে নিতে চান, নাকি এই বক্তব্য আপনি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের মতো মনে করেন যে এটাকে আসলে লিমিটেড করে দেওয়া হচ্ছে, এখানে আরো অপশন রয়েছে? আমি কি একটা প্রশ্ন করতে পারি পাল্টা? উগ্রপন্থা কোনটা আর উদারপন্থা কোনটা? উগ্রপন্থা আমি তো মনে করি আমার ডিকশনারিতে উগ্রপন্থা হচ্ছে সেইটা যেখানে নিজ দলের মধ্যে অন্তকোন্দলে প্রায় 150-200 মানুষ মারা যায়, নিজ দলের কর্মী। আমি তো মনে করি উগ্রপন্থা সেটা। আমি তো মনে করি উগ্রপন্থা সেটা যেখানে নিজের দলের দুর্নীতি দমন করতে পারে না, সেই কন্ট্রোলিং মেকানিজম নাই, সেইটা হচ্ছে উগ্রপন্থা। আর আমি তো মনে করি উদারপন্থা সেইটা যেখানে মানুষ সহাবস্থান করতে পারে যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে। এটা আমার ডিকশনারিতে উদারপন্থা আর উগ্রপন্থা। এখন কারা এটা করছে এটা কি পয়েন্ট আউট করে বলবো? যদি বলেন তাহলে বলবো। না, নিশ্চিত করে বলবেন। তো পেপার পত্রিকা তো গত 1.5 বছরে পড়েছি, তার আগেও যা পড়েছি সেটার কথা না বললাম। আগে একদল ছিল, তাদেরকে এই ছাত্ররা গণ অভ্যুত্থান করে বিতাড়িত করেছে, তারা এখন নানান রূপে লুকিয়ে আছে। কেউ কেউ কারো কারো দ্বারা ফ্যাসিলিটেটেড হয়ে জামিন নিয়ে বের হয়ে এসে হাদির মতো একজন ইনসাফ কায়েম করার মতো একজন যোদ্ধাকে গুলি করে হত্যা করছে, সেটার বিচারও আমরা দেখতে পাচ্ছি না। আবার এই সরকারই
হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে আমি মনে করি তাদেরকে রীতিমতো শেল্টার দিচ্ছে সামহাও, এবং শেল্টার দেওয়ার জন্যই হাদি ভাইয়ের ভাইকে চাকরি দেয়া, তাদেরকে তাদেরকে ফ্ল্যাট বাড়ি করে কিনে দেওয়া। দেওয়ার জন্য টাকা দেয়া, এইসব দিয়ে মানুষকে যদি বোঝানোর চেষ্টা করে, ধরেন এটা করা কি মানুষের মধ্যে একটা ইমপ্রেশন ক্রিয়েট করা যে যে আমরা ওদেরকে করছি। ফ্যাসিলিটেট করছি। মানুষ সেটা পছন্দ করছে না, মানুষ চায় বিচার। ফ্যাসিলিটেট করা মানে কি তুমি তাদের বিচারের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা কোনোভাবে দমন করে দেয়। নো, এইসব কথা বলে আমাদেরকে বোঝানো যাবে না। হাদি ভাইয়ের হত্যাকারীর বিচার এই নির্বাচনের আগেই নিশ্চিত করতে হবে। এই ফ্ল্যাট দেখ, চাকরি দেখ, আপনি একজন কর্মক্ষম পরিবারের একজন আপনি কর্মক্ষম নিজে মানুষ। পেশাদার আইনজীবী, মানে হ্যাঁ। এরকম সময় বেঁধে বিচার অবশ্যই ন্যায় আচ্ছা, বিচার হ্যাঁ, জরুরি, এটা ঠিক এবং আছে। হাদি হত্যার বিচার হতে বিচার হবে। কার্যক্রমটা তো শুরু হতে জি। হবে, তাই না? ওনারা যেই চার্জশিটটা গঠন করেছে, জাহিদ ভাই পড়েছেন চার্জশিটটা, দেখেছেন? আমাদের একজন আইনজীবী সেই চার্জশিটটা নিয়ে কাজ করেছে। খুবই 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 গুরুত্বপূর্ণ ফ্যাক্টসগুলো চার্জশিটে মেনশনই করা নাই। কেন? তাহলে এক্সপার্ট যদি না থাকে, এক্সপার্ট হায়ার করো চার্জশিট লেখার জন্য। তোমার আইনশৃঙ্খলা বাহিনীর এত অদক্ষতা থাকবে কেন যে একটা চার্জশিট প্রপারলি লিখতে পারে না? আচ্ছা, এখন উগ্রপন্থী আর উদারপন্থী যে কথাটা আমি এখানে মির্জা আপনাকে ফখরুল আরেকটা ইসলাম প্রশ্ন আলমগীর করি। জামাতের বলছেন, আমির মহোদয় আজকে আরেকটা কথা বলেছেন, ইডেন, বদরুন্নেসা ও হোম ইকোনমিক্স নিয়ে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ফলে এইটা নিয়ে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, তার মানে কি নারী পুরুষের জন্য বিশ্ববিদ্যালয় আলাদা হয়ে যাবে কিনা? তাহলে আমার কাছে তো মনে হচ্ছে উনারাই ওই যে মদিনা সনদ কায়েম করতে চেয়েছেন, উনারা এখন মানুষকে এই মদিনা সনদ কায়েমের জন্য নারী পুরুষের আলাদা ইনস্টিটিউশনের ব্যবস্থা করছে। কিন্তু আমি তো চাই নারী পুরুষ একসাথে পড়ালেখা করলেও তারা সহ অবস্থানে থাকবে, তারা নিজ নিজ সম্মানের সাথে থাকবে, এবং সামাজিক সুরক্ষা এবং আইনি সুরক্ষাও তারা পাবে। এবং নিরাপত্তাও। হ্যাঁ, সেই নিরাপত্তাটা তাদেরকে এনশিওর করতে হবে। আমার ক্লায়েন্টরা, সাধারণ নারীরা পারিবারিক সহিংসতার শিকার হয়, রাস্তাঘাটে হেনস্থা হয়, তারপর থানায় যায়, থানা একটা জিডি নেয় না, একটা অভিযোগ নেয় না, নানান কথা বলে নারীদেরকে অপমান অপদস্থ করে ফেরত পাঠায় দেয়। এটার বিচার কে করবে? এই পুলিশ সংস্কার কেন হইল না? আজকে নির্বাচন কমিশনের সংস্কার কেন হইল না? এটা নিয়ে তো আমরা শুরু থেকে বলে আসছি, কেউ শুনে নাই। আজকে বিএনপি এত সুবিধা নিয়ে, ধরেন আমার কাছে অবাক লাগে যে তারা যেই দিন ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদের বিষয়ে সিদ্ধান্ত আসবে, সেই দিন ছাত্রদলের ছেলেদেরকে ওখানে বসায় দিল, এবং সিদ্ধান্ত আসার কিছুক্ষণ আগে 5 জন লোক গিয়ে, ওনাদের শীর্ষ 5 জন নেতা গিয়ে নির্বাচন কমিশনের সাথে মিটিং করে আসলো। এবং যেই 20 জন, আমি জানি 22 জনের মধ্যে 2 জন, নাম বলছি না, 2 জনের দ্বৈত নাগরিকত্ব একদম স্পেসিফিক্যালি তারা প্রপারলি তারা রিনাউন্স করেছে, বাকি 20 জনের জাস্ট অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। আপনি আমাকে বলেন, এইটা কি কোনো দেশের প্রসিডিউরের মধ্যে পড়ে যে আপনি জাস্ট মেয়ার, এখানে হাইকোর্টের অর্ডার আছে, স্পেসিফিক অর্ডার আছে যে মেয়ার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন টু রিনাউন্স দ্য সিটিজেনশিপ ডাজ নট অ্যামাউন্ট টু কমপ্লিশন অফ রিনাউন্সিং দ্য সিটিজেনশিপ। তাহলে যে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তার সিটিজেনশিপ কি বাতিল হয়েছে? এখানে আমি জামাত বিএনপি বলছি না ভাই, যেই এই ধরনের সুবিধা নিচ্ছে তাকেই আমি আঙ্গুল তুলবো, প্রশ্ন করবো। আপনি জানেন কি করেছে? এফিডেভিট জমা দিতে বলেছে যে আপনারা এফিডেভিট দেন, যে এইটার বুদ্ধিও দিয়েছে একজন আইনজীবী, কোন দলের আমি বলছি না, সেই বুদ্ধি অনুযায়ী একটা এফিডেভিট জমা দিয়ে বলেছে যে আপনারা এফিডেভিট দেন যে দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহারের জন্য অ্যাপ্লিকেশন করেছে। কেন নির্বাচন কমিশন দূতাবাসকে লিখতে পারছে না? তারা উত্তর নিতে পারছে না? তাহলে এই এফিডেভিটের আইনটা কোথা থেকে আবিষ্কার করলো? আপনি একটু থামাই। এহসান মাহমুদ, আপনি কি সত্যি মনে করেন যে আসলেও এই 1971 থেকে 2026 এখন পর্যন্ত বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার চরিত্র আসলে আমরা নির্ধারণ করতে পারিনি? ফলে এত বড় একটা গণ অভ্যুত্থান, এত বড় একটা প্রভাবশালী সাম্রাজ্যের পতনের পরে যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রের চরিত্র নির্ধারণের যে ইস্যু, সেটাকে সামনে আনতে হচ্ছে ভোটারদের কাছে ভোট পাওয়ার জন্য অথবা কারো বিরোধিতা করার জন্য, এবং এটা আমাদের একটা কালেকটিভ ফেইলিওরও কিনা? জি, আমার যেটা মনে হয়, আমার আগের 3 বক্তার কথা শুনলাম, যারা সহ আলোচকদের কথা, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি। আমরা আগে বলি, যদি আমরা এই গত 1.5 বছরে 5ই আগস্টের পরে আমরা এমন কিছু শব্দ শুনেছি, কিছু বাক্য শুনেছি, যেগুলো যেমন নতুন বন্দোবস্ত, নয়া বন্দোবস্ত, ইনকলাব, ইনসাফ, তো এই শব্দগুলো আগে আমি একটু চিন্তা করেন, এই শব্দগুলো কিন্তু আমাদের এখানে বেশ এখন চর্চিত বা এখন বহুল উচ্চারিত,
কিন্তু এই শব্দগুলো শেষ পর্যন্ত কি দিচ্ছে, অর্থ ব্যঞ্জনা কি দাঁড় করাচ্ছে আমার সামনে, কিংবা অর্থবোধক কিনা? যেমন আপনি নতুন বন্দোবস্ত বলতে আমরা কি বুঝি? এখন আমরা যদি বলি যে নতুন বন্দোবস্ত আসলে দেখতে কেমন, তো আমরা দেখলাম যে তিনি বললেন সমালোচক যে নতুন বন্দোবস্তর তারা পক্ষে রাজনীতি তারা করতে চান, কিংবা মানুষ সেটাকে ভোট দিবে, সেটা উগ্রপন্থা নয়, সেটাই কেন সেটা উদারপন্থা হইতে পারে, আমি যদি তার কথা বুঝে থাকি। তো আমরা তো এই নতুন বন্দোবস্ত আমরা দেখলাম, এই নতুন বন্দোবস্তর তো কোনো চরিত্র আমাদের সামনে দাঁড় করাইতে পারে নাই। এই যে নতুন বন্দোবস্তর নামে আমরা দেখেছি যে গত 15 মাসে গুটি কয়েক লোকের বেশভূষণ পরিবর্তন এবং তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন ছাড়া অন্য কোনো রাজনৈতিক চরিত্রের পরিবর্তন তো দূরের কথা, যারা কিনা দেশের রাজনৈতিক দল গঠন করে কিংবা দেশ পুনর্গঠন করা বা দেশ, যেটা আপনি বলছিলেন যে এই স্বাধীনতার গত 54 বছরে 71 থেকে বাংলাদেশের নতুন একটা চরিত্র নির্মাণ করা, সেই কথাটি এখন কেন আসছে? এই কথাটা এই জন্যই আসছে, দেখেন 71-এর পরে 72-এ আমরা কিন্তু নতুন যখন সরকার গঠন হলো, সেই সরকারটি কিন্তু আর নতুন করে তখন নির্বাচন দিল না। সেই নির্বাচনটি যখন সরকার গঠন হলো 73-এর বাংলাদেশের প্রথম নির্বাচন, সেই নির্বাচনটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন মধ্য দিয়ে বাংলাদেশ তার নতুন যাত্রা শুরু করেছিল। এবং তখন সুযোগ এসেছিল যে বাংলাদেশের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যখন অভ্যুদয় ঘটবে, সবার ইচ্ছা ছিল, যে স্বপ্ন ছিল যে এই বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে, আদিবাসী, পাহাড়ি, বাঙালি সবাই মিলে একটা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, সাম্যের বাংলাদেশ গড়বে। সেই লক্ষ্যেই কিন্তু সবাই 9 মাস যুদ্ধ করেছিল। এবং তারপরে আবার একটা বড় ধরনের লড়াই কিংবা সংগ্রাম আমরা দেখলাম, যে 24-এর 5ই আগস্টের পরিণতি আমরা একটা দেখতে পেলাম। সেই জায়গায় আমরা যে এখন আবার বলছি যে নতুন বাংলাদেশ, আপনি যেই প্রশ্নটা করলেন যে এখন কেন আমাদের নতুন করে বাংলাদেশের চরিত্র এখন নির্ধারণ করা গেল না, এটা আমাদের কালেকটিভ ফেলিওর কিনা? কালেকটিভ ফেলিওর তো অবশ্যই। আমাদের যত পূর্বসূরি এখন যে বাংলাদেশে যত রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলো সবার, এবং নাগরিক হিসাবে সেখানে সবার। এর আগে যেমন আমাদের সমালোচক তিনি বলতেছিলেন যে নতুন বন্দোবস্ত তারা কেমন, আসলে যেমন নতুন বন্দোবস্ত কিন্তু কোনো স্বপ্ন তারা দেখাইতে পারেন নাই। সেই নতুন বন্দোবস্তের নামে আমরা দেখেছি যে গুটি কয়েক লোকজনের ভাগ্য পরিবর্তন, আমি আমার কথা আমি যদি রিপিট না করি সেটা। এবং একইভাবে জামাতের কথা তিনি এখানে বলছিলেন, হ্যাঁ, জামাত ইসলাম তো অতীতে আওয়ামী লীগ, বিএনপি দুই দলের সাথে জোট করে দেখেছে। তো তিনি নিজেই বলছিলেন যে এই বাংলাদেশের মানুষের নিয়তি এরকম হয়ে গেছিল যে একবার আওয়ামী লীগকে ভরসা রাখবে, একবার বিএনপিতে ভরসা রাখবে। শুনতে কেমন লাগে জানি না, কিন্তু জামাত নিজে দুই দলেই ভরসা রেখেছিল। সো একবার আওয়ামী লীগের কাছে গিয়েছে, একবার বিএনপির কাছে গিয়েছে। আবার জামাত নিজে যেই আজকে যে বাংলাদেশ পলিসির কথা বললেন, তাদের যে বাংলাদেশ পলিসি তারা বললো যে গোটা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে, জামাত ইসলাম সেখানে সবার কথা বলেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে সেখানে যাদের সামনে কথাগুলো বলেছে তাদের দলের একজন নারী প্রার্থী তারা কেন দিতে পারলো না? জামাত ঘোষিত নির্বাচনে, এই সংসদ সদস্য 12 তারিখে যে নির্বাচন হবে, সেই প্রার্থী তালিকায় জামাতের একজন কেন নারী প্রার্থী নেই? হ্যাঁ, আপনি বলবেন তর্কের খাতিরে যে জোটের একজন প্রার্থী আছেন, জামাতের জোটের একজন প্রার্থী আছেন, ঢাকা 19 আসনে একজন তিনি প্রার্থী আছেন। হ্যাঁ, না, উনি এনসিপির, আচ্ছা, উনি এনসিপির, হ্যাঁ, উনি ডায়াসপোরা একজন। তো হ্যাঁ, এনসিপির 2 জন নারী প্রার্থী, আমি সেটাই বলছি। কিন্তু জামাতের নিজে কেন একজন নারী প্রার্থী দিতে পারলো না? তা সেইটা কি জামাতের নতুন বন্দোবস্ত কিনা? আপনাকে থামাই ভাই, আমি মামুন ভাই, এই অনেকগুলা গুরুতর অভিযোগ আসলে জামাতের বিরুদ্ধে উনি করছেন। এর ভিতরে আরেকটা ইস্যু হচ্ছে, এটা 2টা ভোট, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট। গণভোটের প্রচারের জন্য আমরা প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান, অফিস আদালতে এক ধরনের সরকারি উদ্যোগ দেখছি, সেটা কেউ কেউ সমালোচনা করছেন। আজকে জাতীয় পার্টি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি 2 দল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। সিপিবি বলছে যে গণভোট নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ, আর জাতীয় পার্টিতে একদম সরাসরি চেয়ারম্যান বলছেন নাকে ভোট দিন, নাকে ভোট দিন, নাকে ভোট দিন। এইটাকে আপনি কিভাবে দেখেন? আসলে দেখেন, এই সরকার ক্ষমতায় এসেছে কিন্তু জুলাই পরবর্তী একটি গণবিপ্লবের মাধ্যমে। জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জুলাইয়ের সনদের ব্যাপারে গণভোট হচ্ছে। সেক্ষেত্রে এই গভর্নমেন্ট যেগুলো ব্যবস্থা নিয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে, জুলাইয়ের যারা স্টেক হোল্ডার ছিল তাদেরকে নিয়ে সংলাপ করেছে, একটা ন্যাশনাল কনসেনসাস তারা ডেভেলপ করেছে। এটার পক্ষে গভর্নমেন্ট চাবে, প্রত্যেকটা রাজনৈতিক দল চাবে। এখন তো এটাই স্বাভাবিক। এখন ফ্যাসিবাদের দোসর যারা ছিল তারা এটা বিরোধিতা করবে, এটাও স্বাভাবিক। এখন যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের ট্রু কালার তারা শো করছে।
এটার চাইতে আমি মনে করি বড় যে ইস্যুগুলো এসেছে আপনারা কিন্তু সরকার চাইলে একটা ভোটের প্রচার করতে পারে। অবশ্যই করতে পারে। এই গভর্নমেন্ট তো আসছে জুলাইয়ের পর চেতনাকে বাস্তবায়ন করার জন্য, তারা এটা করবে না কেন? এবং এর উদাহরণ আমরা আগেও দেখেছি, হ্যাঁ না ভোট আগেও হয়েছে, সেখানে সরকারের পক্ষ থেকেই প্রচারণা চালানো হয়েছে। এখন আপনার যেই কথাগুলো জাহিদ ভাই বললেন, যে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, খুব গুরুতর অভিযোগ এগুলো আমি বলবো। শরিয়া আইন, তারপরে ধর্মীয় দল, কনস্টিটিউশনের সাথে জামাতের গঠনতন্ত্র মেলে না, ধর্মভিত্তিক দল, একজন মানে প্র্যাকটিসিং মুসলমান হতে হবে জামাত করতে হলে, এই সমস্ত হ্যাঁ সদস্য হতে হলে, জি 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 আমাদের হিন্দু প্রার্থীও আছে, আমি এটা জাস্ট বললাম আর কি। হ্যাঁ আমি কথা বলতে দেন, আপনাকে তো আমি ডিস্টার্ব করিনি। এইগুলা কিন্তু এই যে ইসলামোফোবিক ট্যাগগুলা, এগুলা আমরা আওয়ামী লীগের মুখে অনেক শুনেছি। এইগুলা কিন্তু খুব অ্যালার্মিং। জিনিসগুলো সত্য না মিথ্যা? না, এগুলো সত্য মিথ্যা এটা তো অবশ্যই মিথ্যা। আপনি যে সমস্ত কথাগুলো বলছেন, আমি একজন মুসলমান হিসাবে আমি শরিয়া আইন চাইতেই পারি, এটা কনস্টিটিউশনের কোন ধারার সাথে সাংঘর্ষিক? আমার কনস্টিটিউশনে কথা লেখা থাকতেই পারে। কনস্টিটিউশন নিয়ে কিন্তু মামলা হয়েছে, মামলাতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় জামাতের পক্ষে গিয়েছে। আপনার কনস্টিটিউশনে আপনার যেই ধারাগুলো রয়েছে, সেখানে আমাকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে, আমাকে অ্যাসোসিয়েশনের স্বাধীনতা দেওয়া হয়েছে। আমাদের যে অরিজিনাল কনস্টিটিউশনটা ছিল সেটা ইন্ডিয়ান প্রেসক্রিপশনে, সেখানে কিন্তু ধর্মীয় স্বাধীনতা আমাদেরকে কার্টেল করা হয়েছিল, ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল। এবং সেই সময় থেকে ইসলামকে যেভাবে ভেরিফাই করা হয়েছে, ডেমোনাইজ করা হয়েছে, এখনও তার যে একটা ধারাবাহিকতা আছে, জাহিদ ভাইয়ের কথায় কিন্তু সেটা পরিষ্কার ফুটে উঠল। আমরা ভেবেছিলাম এই 24 পরবর্তী যেই বাংলাদেশটা আমরা পেলাম, তার আগে যারা আমরা সাফারার ছিলাম, এখন বলছেন যে রাজনৈতিক দল খেলাফত চায়, তার সাথে আমরা জোট করেছি। বিএনপিও কিন্তু তার সাথে জোট করেছিল, সকল ইসলামপন্থী দলগুলোর সাথে বিএনপির জোট ছিল। 2001 নির্বাচনে ছিল, দীর্ঘ 15-16 বছর একসাথে ছিলাম আমরা। এখন হঠাৎ করে যেই ফ্যাসিবাদ চলে গেল, তাদের অবস্থান, তাদের যেই কথা বলতো, তাদের যে ন্যারেটিভ ছিল, তাদের যে ট্যাগিংয়ের বিষয়টা ছিল, ইসলামোফোবিক ট্যাগগুলো ছিল, সেইগুলো বিএনপি ইউজ করছে এবং বিএনপি ঘরানার বুদ্ধিজীবীরা ইউজ করছে। এবং এটাইকে আমি বলবো প্রতিক্রিয়াশীল। এবং এই প্রতিক্রিয়াশীলতা যদি থাকে, বাংলাদেশে যারা মেজরিটি অ্যাসপায়ার করে, তাদেরকে যদি সাপ্রেস করা হয় এভাবে, এটা কিন্তু একটা ভালো লক্ষণ হবে না। এটাই হলো আমি বলবো পুরানো বন্দোবস্ত, পুরানো ধারার রাজনীতি, যেখানে এক দল আপনার ইসলাম ফেয়ার মঙ্গারিং করে ইসলামের ব্যাপারে এই মৌলবাদ, এই সমস্ত ধোয়া তুলে পশ্চিমা বিশ্ব এবং ভারতের ব্লেসিংস নিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করতো। আরেকটা আমি বলি, এই যে নতুন এই 10 সেকেন্ডে আমি বলছি, এই যে নতুন যে ইয়েগুলার কথা বললেন, ইনকিলাব, তারপরে নতুন বন্দোবস্ত, তারপরে এই যে নতুন যে টার্মিনোলজির কথা বললেন, এটা কিন্তু আমাদের পূর্ববঙ্গের যারা সাহিত্যিক ছিলেন তারাই এই টার্মিনোলজিগুলো করেছেন। আমাদের বাংলাদেশের বাংলা ভাষার যেই ইভলিউশন যদি দেখেন, এখানে দুইটা ধারা সবসময় ছিল। পূর্ববঙ্গের মুসলিম মেজরিটি যারা ছিলেন তাদের একটা, এবং সেই কলকাতা কেন্দ্রিক দাদাবাবুদের একটা ল্যাঙ্গুয়েজ, সেই সংস্কৃতি নির্ভর যেই ল্যাঙ্গুয়েজটা ছিল, সেটাকে কিন্তু যারা আমরা অপ্রেস ছিলাম সেই হিন্দু জমিদারদের কাছে, আপনি নজরুল বলেন, তার পরবর্তীতে ফররুখ বলেন, এরা কিন্তু এই সমস্ত টার্মিনোলজিগুলা তারা এগুলা তাদের সাহিত্যে নিয়ে এসেছে। তার ধারাবাহিকতায় এখন ইনকিলাব আসছে, তার ধারাবাহিকতায় ইনসাফ আসছে। এইগুলাকে যারা ক্রিটিসাইজ করে, আমি মনে করি। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা কথা বলছি গণভোটের প্রচার ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে। ডক্টর জাহিদ, আপনি কিভাবে দেখেন সরকারের এই ভূমিকাকে? এবং ধরেন দুটি দল যে তাদের অবস্থান পরিষ্কার করলো, বিশেষ করে জাতীয় পার্টি এবং সিপিবি, না ভোটের পক্ষে অথবা সরকারের প্রচারের সমালোচনা, সেটিই বা কতখানি আসলে যৌক্তিক হলো? আচ্ছা, আমি একটু আসি, মানে ভাইয়ের তো একটা অ্যাড্রেস করা দরকার। মানে ইসলামোফব ইটসেলফ ইজ আ ট্যাগ। মানে আপনি যদি বাংলাদেশে ইসলামী রাজনীতিকে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিটিক্যালি আলোচনা করতে চান, ইসলামোফব এটা একটা ভয়ঙ্কর ট্যাগিং। আমি প্রশ্নটা খুব সিম্পল করেছি, জামায়াতে ইসলামী যদি ইসলামী রাজনীতি করতে চায়, তার শরিয়া কায়েম যদি করতে, যেটা বলে ফেলুক সরাসরি। আমি একটু বলি, আমি আসছি ওই জায়গায়। আপনারাও চান, আপনারা বলছেন আপনারা মদিনার সনদ বাস্তবায়ন করতে চান। আমার কোনো দল নেই, আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি একটু এগুলো বলি। ইসলামী আন্দোলন যে জামাত ইসলামের জোট থেকে বেরিয়ে গেল, 3টা কারণের মধ্যে প্রধান কারণ কি বলেছেন তারা? যে জামাত শরিয়া কায়েম করবে, এই অবস্থান থেকে সরে এসছে, এটা 1 নম্বর পয়েন্ট তাদের ছিল। এবং
আমরা কি তাহলে এটা বলবো জাহিদ ভাই, এক সেকেন্ড যে ইন্টারাপশন। খ্রিস্টান আপনি প্রতিনিধিদের- বললেন আমাদের কেউ বলে নাই যে শরিয়াত থেকে বলেন, কিন্তু আমি আসছি, শরিয়া না, চাই আমি- না আমি- আমরা, আমি আবার আসছি। আপনি বলেন যে ইসলামী আন্দোলন বলছে আমরা শরিয়া চাই না। আমি এই পয়েন্টে আসছি, এই পয়েন্টেরই জবাব দিচ্ছি। তার মানে খ্রিস্টান ধর্মাবলম্বী যে প্রতিরোধী দল গিয়েছিল তারা মিথ্যা বলছেন। ওনারা বেরিয়ে, রেকর্ড আছে, ওনারা বেরিয়ে বলছেন, একজন নারী কথা বলেছেন, ওটা আমরা সবাই শুনেছি, জামাতের আমির তাদেরকে নিশ্চিত করেছেন যে তারা শরিয়া কায়েম করছেন। আমি আরেকটা তথ্য দিতে পারি। বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে, শ্রীরাধা দত্ত বাংলাদেশে এসেছিলেন কিছুদিন আগে। শ্রীরাধা, আমি পড়ে শোনাতে পারবো এক্স্যাক্টলি কি তাকে বলেছেন। আবু তাহের সাহেবের সঙ্গে আবু তাহেরকে উনি কোট করে বলছেন, আবু তাহের সাহেব বলেছেন শরিয়া কায়েম করবেন, এই কথা তারা কোথাও বলেছেন না। তো তাহলে তো এটাও বলছেন। আমার প্রবলেমটা কি জানেন, আমি ক্লিয়ারলি বলতে চাই, জামাত স্বাস্থ্যে কি খরচ করবে, বেকারের জন্য কি করবে, তার আগে জরুরি হচ্ছে মানুষকে ইনফর্ম ডিসিশন নেওয়া। ওনারা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রাখছেন। আমি ভালো খারাপ ওই ডিবেটে ঢুকি নাই। আর হুমায়রা যেটা বলছেন উগ্রপন্থা উদারপন্থা, আসলে গ্লোবালি পলিটিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং Discourse আছে সেখানে এটা সেখানে মানে এটা উগ্র না, মানে কনজারভেটিভ, আমি রাদার এইভাবে বলি, রক্ষণশীল বলি। এটাকে রক্ষণশীল হিসাবেই পাঠ করা হয়, আর এটাকে লিবারাল হিসাবেই পাঠ করা হয়। সেই পয়েন্টে কথা বলছি। মারামারি করছে সেটা ইস্যু না। আচ্ছা, প্রচার এবং দলগুলোর ভূমিকা। জাতীয় পার্টির আয়ের জন্য খুব সরাসরি বলতেই পারে, ওকে আপনি ঐক্যমত্য কমিশনে ডাকেনি নেই তো। জাতীয় পার্টি তো নিষিদ্ধ দল না, তাকে আওয়ামী লীগের মতো করে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় নাই, কিন্তু আপনি ওকে ডাকেনও নাই। জাতীয় পার্টির এটা যাওয়ার রাইট ছিল বলে নিষিদ্ধ না হয়ে থাকলে, ইভেন নির্বাচন কমিশনও তাকে সংলাপের জন্য ডাকে নাই। সিপিবি ঐক্যমত্য কমিশনে অনেকগুলো ইস্যুতে তাদের সিরিয়াস রকম দ্বিমত ছিল। সুতরাং যে কোনো দলের ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করার রাইট আছে, এবং আমি এটাকে সুন্দর বলছি। আপনি একটা ভোটে যাচ্ছেন কারণ হলো আপনি মনে করছেন যে এটা ঠিক হবে কি হবে না, এই আলাপ। এখন সরকার করতে পারে কিনা, ভাই যেটা বললেন, সরকার যখন ক্যাম্পেইন করছে, সারা পৃথিবীতে সেই সরকারগুলো ক্যাম্পেইন করে, ইভেন ব্রেক্সিটের জন্য সরকার ক্যাম্পেইন করেছে, কিন্তু ওই সরকারের নিজস্ব স্টেক ছিল। আমাদের ধরুন দ্বাদশ সংশোধনীর পর যে আমাদের যে হলো, গণভোট হলো, তখনকার সরকার এটার পক্ষে থেকে ফাইট করেছে, কারণ সে একটা পার্ট। এই সরকার এটার পার্ট হতে পারে কিনা, এই ডিবেটটা আছে। এখন ধরুন কেউ মনে করছে আছে, আবার বাংলাদেশের খুবই বিখ্যাত একজন কনস্টিটিউশনাল এক্সপার্ট রেদওয়ানুল হক কিছুদিন আগে ইন্টারভিউ দিয়ে বলছেন সরকারের এটা করার রাইট নেই। স্বাধীন মালিকরাও এটার বিরোধিতা করছেন। তো ইনফ্যাক্ট দুদিকেরই বক্তব্য আছে। সেই কারণে আমি মনে করি সমস্যাটা কেন সরকার না করলে ভালো হতো একটা জায়গায়। আমি মনে করি গণভোট যেইভাবে হচ্ছে, যেভাবে প্রশ্নগুলো অ্যারেঞ্জ করা হয়েছে, তাতে অন্তত বিএনপি সবচেয়ে বড় যে রাজনৈতিক দল, বিএনপি হ্যাঁ ভোটের কথা বলছে, কিন্তু তাদের একই সাথে এই যে প্রশ্নের প্যাটার্ন ছিল তার নিয়ে প্রশ্ন আছে, এবং একটু দ্বিধান্বিতও মনে হয়। দ্বিধান্বিত ক আর খতে যা আছে, বিএনপি অনেকগুলোই মানছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু পয়েন্টে গিয়ে তার নোট অফ ডিসেন্ট আছে। এখন সরকার যখন পক্ষে ক্যাম্পেইন করে, সে আসলে র্যাদার একটা দলের বিরুদ্ধে সিরিয়াসলি দাঁড়াচ্ছে। আবার এইটুকু বলে শেষ করি, এই সরকার যে প্রথম যেভাবে এসেছিল সব দলের ম্যান্ডেট নিয়ে সে একটা কাজ করতে পারবে বা করবে, সেটা নিয়ে এখন সেই অবস্থানেই সরকারের নেই। অ্যান্ড ফাইনালি যদি সুযোগ আসে আমি বলবো, আমরা যেভাবে গণভোট করছি এবং পরবর্তীতে সেটাকে কনস্টিটিউশনকে পুতুল বানিয়ে ফেলছেন, যাদেরকে আপনি নাম দিচ্ছেন তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, ইটস রিডিকুলাস। এই সাংবিধানিক বিতর্ক শুরু হবে। আপনি গণভোট করে এসে ঘাট ধরে হা জয় যুক্ত হয়েছে, হায় জয় যুক্ত হয়েছে করাতে পারেন কিনা, এগুলো প্রত্যেকটা প্রশ্ন আছে। এখন সেই সরকার সেটার জন্য ক্যাম্পেইন করছে, এটা প্রশ্ন তৈরি করবে। গণভোটের পক্ষে হুমায়রা সরকারের যে প্রচার, সেটা কি কোনোভাবে বিএনপির বিরুদ্ধে প্রচার, অথবা এই গণভোট নিয়ে বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান, এমনকি মির্জা সাহেবও আজকে বলেছেন যে তারাও হ্যাঁর পক্ষে, কিন্তু খুব কম বিএনপি প্রার্থীকে হ্যাঁর পক্ষে অবস্থান নিতে আমরা দেখছি। ফলে এটাকে কিভাবে দেখেন, এবং সরকার এটা প্রচার না করলে আসলে কি ক্ষতি হতো? আচ্ছা, প্রথমে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটা পার্সোনাল অ্যাটাক করব। জাহিদ ভাই হচ্ছে বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক। বিএনপি কেন উনাকে ওন করে না, যথাযথভাবে সম্মান করতে পারে না, যে উনি বিএনপিকে ওন করে বলতে পারে না আমি বিএনপি করি, এটা বিএনপির দুর্ভাগ্য না উনার, আমি জানি না। আমি এটা ব্যাখ্যা করব। হ্যাঁ, এইটা আমি তো মনে করি বিএনপির মানে দল হিসেবে বিএনপির নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করা উচিত যে উনার মতো এরকম একটা থিঙ্ক ট্যাঙ্ক উনাদেরকে সাপোর্ট করে, উনাদেরকে ডিফেন্ড করে। উনি একটু আগে বলছিলেন যে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে যে বক্তব্য জামাত দিয়েছে সেটা উনারা ডিবাঙ্ক করেছেন, কিন্তু উনি আবার বিএনপি করেন না। আমি আশা করব উনি মাঝে মাঝে এনসিপিকেও ডিবাঙ্ক করবেন, এনসিপির বিরুদ্ধে বক্তব্যগুলো, তাহলে আমরা উনার শুধু সাংবাদিক পরিচয়ের উপর ভরসা রাখতে পারবো। ধরেন না, ধরেন উনার রাজনৈতিক, হ্যাঁ ওই তো রাজনৈতিক। আমার প্রশ্ন বলেন। আচ্ছা, তো এখন আপনার যে উত্তরটা, সরকারের বিরুদ্ধে
বিভিন্ন জায়গায়, যেমন আজকেও আরেকটা জায়গায় কথা বলতে গিয়ে আমি দেখলাম যে কেউই না প্রশ্নগুলো নিয়ে বা সংস্কার প্রস্তাবনাগুলোও কি এসছে সেইটা নিয়ে আলোচনাতে ফোকাস করার চেয়ে ফোকাস করছে সরকার এটা প্রচারণা করতে পারে কিনা। ওয়্যারএস এই শেষ মুহূর্তে সমস্ত মিডিয়া এবং সরকারের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত ছিল প্রস্তাবনাগুলো কি এবং এই 4টা প্রশ্নের ব্যাখ্যাটা কি। এইটা না করে যখন আপনি এই হ্যাঁ না এর ডিবেট চালিয়ে যান, ওই যে শাপলা কলি আর শাপলার ডিবেটটা অনেক দিন চললো, কিন্তু আসলে যে এইটা অন্যায় হচ্ছিল সেইটার কেন অন্যায় হচ্ছিল সেই আলোচনাটা হচ্ছিল না। কারণ এই আলোচনাগুলো যখন আপনি যৌক্তিকভাবে মানুষকে প্রস্তাবনাগুলো না বুঝিয়ে আপনি খালি হ্যাঁ করতে পারে কিনা, না বলতে পারে কিনা, সরকার প্রচারণা, এই কথাগুলো যখন চলতেই থাকবে তখন দিন শেষে মূল যে এসেন্সটা যেটা প্রয়োজনীয় মানুষের বোঝা সেটা হারায় যাচ্ছে। বিএনপি কি হ্যাঁ ভোটের পক্ষে? এখন বিএনপির কর্তা ব্যক্তিরা উনারা বলছেন যে আমরা হ্যাঁতে, আর মাঠে যেয়ে ধরেন গতকালকেই সেনবাগের একজন বিএনপি প্রার্থীর প্রচারণাকারীদের দেখলাম মাঠে, একদম ভিডিও আছে, আপনি সময় দিলে আমি পরে দেখাবো, ওনারা না ভোটের ক্যাম্পেইন করছে এবং আরো কয়েকদিন আগেও এখানে দেখিয়েছে, এরকম বহু জায়গায়। এখন আমার দুঃখটা হচ্ছে যে উনারা হ্যাঁ ভোটের কথাও বলে আবার সাথে এটাও বলে যে সব প্রশ্নে আমরা একমত না। তাতে কি মানুষের বিভ্রান্তি হচ্ছে। এখন আমার জানার ইচ্ছা, এই বিভ্রান্তি তো প্রশ্নের কারণেও হতে পারে, আমার জানার ইচ্ছা যে ঠিক কোন জায়গায় আপনি দ্বিমত করছেন এটা মানুষকে বলেন। আমার মতামত কি, ধরেন প্রথম প্রশ্নটা কি, প্রথম প্রশ্নটা ধরেন প্রথম 3টা প্রশ্নের শেষ প্রশ্নটা তো 3টা প্রশ্নের সামারি। প্রথম 3টা প্রশ্নে কি বলা আছে, ধরেন দ্বিতীয় প্রশ্নেতে নারীদের আসন বৃদ্ধি, তারপর হচ্ছে এরপরে 30টা প্রস্তাবে, হ্যাঁ 30টা প্রস্তাবে সবাই যে ঐকমত্য কমিশনে একমত হয়েছে সেইটাতে সবাই রাজি কিনা। আর প্রথম প্রশ্নটা হচ্ছে সাংবিধানিক যে প্রতিষ্ঠান এগুলো স্বতন্ত্রভাবে চলবে কি চলবে না। এইটা যদি স্বতন্ত্রভাবে চলতে না পারে বাংলাদেশে আবার একটা শেখ হাসিনা সরকার হবে যেখানে পুলিশকে সরকার হুকুম দিলে পুলিশ মানুষকে নির্বিচারে গুলি করতে পারবে। এহসান ভাই, ঠিক এই জায়গাটায় প্রশ্ন, ধরেন এই গণভোটের যে প্রশ্নের কাঠিন্য অথবা জটিলতা অথবা সরকার যা করতে চায় নাকি সেটা নিয়তের সংকট, মানে খাসলত ভালো না খারাপ সেটি বোঝাতে পারে নাই, সেই কারণে এই সংকটটা। বিএনপিকে আসলে সিরিয়াসলি হ্যাঁ এর পক্ষে? আচ্ছা, আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিব, বিএনপি হ্যাঁ পক্ষে না এর পক্ষে। আমি আগে একটু প্রশ্ন করতে চাই যে এনসিপি কি জুলাই সনদে স্বাক্ষর করেছিল কিনা আমরা কি জানি? আমি সহজ করে দিয়ে দিই, স্বাক্ষর করতে পারে নাই কারণ জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা ওখানে লেখা নাই, একটা লিগ্যালি আনএনফোর্সেবল এখন কথা হচ্ছে আমি আর প্রশ্ন জানতে চাচ্ছি না, এবং এইটার প্রতিবাদ করাতে না মানুষ মিসগাইডেড হবে, এটার প্রতিবাদ মানুষ করাতে মিসগাইডেড হবে না, আমি বলতেছি অধ্যাদেশ হয়েছে। কথা হচ্ছে কি যে যেই দলটি এখন পর্যন্ত যেই সনদের পক্ষে গণভোট হবে সেটার হ্যাঁ কিংবা না সেটার পক্ষে তারা দেখলাম যে ক্যারাভান গাড়ি তৈরি করেছে এবং সেটা নিয়ে তারা দেশব্যাপী প্রচারণায় নামছে হ্যাঁ বা না ভোটের পক্ষে, কিন্তু সেই দলটি এখন পর্যন্ত সেই সনদে স্বাক্ষর করে নাই। জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশের সেই সনদে এখন পর্যন্ত দলটি তো সেই দলটি এখন পর্যন্ত সেখানে স্বাক্ষর করে নাই। এটা হচ্ছে কি এক ধরনের প্রতারণামূলক অবস্থান এই রাজনৈতিক দলটি, এবং খুবই লজ্জার যে এই রাজনৈতিক দলটি যেই রাজনৈতিক দলের শীর্ষস্থান থেকে শুরু করে, এটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য খুবই দুঃখেরও যে এই ছেলেপেলেগুলো, আমি বলতে চাই যে এরা সবাই আমরা একসাথে জুলাই মাঠে ছিলাম, তো সেই জায়গায় এরা কিভাবে এত প্রতারণামূলক আচরণ শিখলো আমার ধারণা সঙ্গদোষে লোহা ভাসে। তো এই যে জামাতের চরিত্রের সাথে এই যে জামাতের যে চরিত্র বাংলাদেশের রাজনীতিতে, এই যে আমরা দেখছি যে জামাত একটা প্রতারণামূলক চরিত্র, অর্থাৎ মুখে বলবে একটা করবে একটা। এই যে জাহিদ ভাইয়ের কথা থেকে উদাহরণ হিসেবে যদি বলি যে তারা বলছে আমরা তো শরিয়া আইন চাই না, আবার তারা বলছে বিদেশিদেরকে বলবে আমরা শরিয়া আইন করব না, মানে সাদা চামড়ার কাছে বিদেশিদের সামনে গিয়ে বলবে আমরা শরিয়া আইন চাই না, আবার যখন এখানে বলবেন তখন বলবে হ্যাঁ আমরা তো শরিয়া আইন কায়েম করব। ভ্রুঙ্গামারির একজন ধর্মপ্রাণ মুসল্লি তার সামনে বলবে হ্যাঁ বাবা আমরা তো শরিয়া আইন কায়েম করব, আমরা আল্লাহ ছাড়া কিছু বুঝি না। এজন্যই মাওলানা ভাসানী বলে গিয়েছিলেন জামাতের নীল নদের পানি যেমন নীল নয়, জামাতের ইসলাম তেমন ইসলাম নয়। তো একইভাবে কথা হচ্ছে কি যে এনসিপি এবং জামাত এই দুইটা যে একসাথে মিলে গেল, এটার সাধারণ আমি এখন যেটা বুঝতে পারছি যে এই যে এনসিপি জুলাই সনদের পক্ষে হ্যাঁ কিংবা না এর পক্ষে নিজেরা সনদে স্বাক্ষর না করে সেটার প্রচারণা চালানো, এটা একই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান। এখন আপনি যেই প্রশ্নটা করেছেন যে বিএনপি কি
হ্যাঁ ভোট হ্যাঁ বা না এর পক্ষে। এখন পর্যন্ত আমি যেটা জানি বিএনপির দলীয় অবস্থান, অর্থাৎ বিএনপির যিনি দলীয় সাংগঠনিকভাবে দ্বিতীয় প্রধান ব্যক্তি বিএনপির মহাসচিব, তিনি স্পষ্ট ভাষায় আমরা যেটা শুনেছি গণমাধ্যমে এসেছে, তিনি বলেছেন না ভোট মানে গণভোটের পক্ষে না দেওয়ার কোনো সুযোগ বিএনপির নাই, জুলাই সনদের পক্ষে বিএনপি হ্যাঁ, কারণ বিএনপি আন্তরিক কেনা সেটি হচ্ছে প্রশ্ন। কারণ বিএনপি আন্তরিক, আমি এটা নিজে বিশ্বাস করতে চাই এই কারণে, দেখেন বাংলাদেশে যখন সংস্কার ধারণাটা যখন বাংলাদেশে ছিল না, তখন 2016 সালে বিএনপি প্রথম বাংলাদেশের সংস্কার ধারণাটি সামনে এনেছিল। So আমি বিশ্বাস রাখতে চাই যে বিএনপি সংস্কার বিশ্বাস করে এবং বিএনপি গণভোটে হ্যাঁ হ্যাঁ সম্মত আছে। আমাকে উত্তর দিতে হবে। প্রতারক শেখ হাসিনা বলেছিল রাজাকার, উনারা বলছে প্রতারক। শিক্ষিত মানুষ হয়ে একটা লিগালি আনএনফোর্সেবল ডকুমেন্টে আমরা সাইন করি নাই, আমাদের প্রতিবাদের মুখে জুলাই সনদ অধ্যাদেশ হয়েছে, সেইটার বেসিসে সেইটার আকারে গণভোট হচ্ছে। বলছি কেন পারবো না? জুলাই সনদ অধ্যাদেশ হয়েছে, সেটার আকারে গণভোট হচ্ছে। আপনি প্রতারক বলেন কাকে? আপনি কি অশিক্ষিত? বুঝেন না? আমরা একে একে কথা বলি প্লিজ। মাইন্ডলি ল্যাঙ্গুয়েজ প্লিজ। 30 সেকেন্ড। আপনি প্রতারক গালি দিতে পারবেন আর আমি আপনাকে জেনে শুনে জেনে বলছি মানুষকে গালি দিতে পারবেন না। মাহমুদ, আমরা একজন একজন করে কথা বলি প্লিজ, অনুরোধ করছি। ভাই আপনি 30 সেকেন্ডে বলবেন। 30 সেকেন্ডে খুব যোগ করছি। এই যে ইসলামোফোব ট্যাগ দিচ্ছে, ধরুন ইসলামী আন্দোলনের নায়েবে আমির বলেছেন কমিউনিস্টের কাছে দেশ গেলে ইসলাম উদ্ধার করা যাবে, জামাতের কাছে গেলে কিয়ামত পর্যন্ত যাবেন, এটা একটা উক্তি। হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন জামাতের কাছে গেলে আপনি কাফের হয়ে যাবেন। এই দুজনকে একটু ইসলামোফোব এখন এখানে অন রেকর্ড একটু বলবেন প্লিজ। আমার জাহিদকে বলা যায়, কারণ জাহিদ ইজ সফট টার্গেট, জাহিদকে ইসলাম বিদ্বেষী বলা যায়, নাস্তিক বলা যায়। ব্যাগে কেন ইসলামোফোব বলছি শুনেন। ব্যারিস্টার মোমেন, আমি খালি আমার প্রশ্নটা আপনি একটু উত্তর দিবেন। পাশাপাশি আচরণ বিধি প্রার্থী হিসেবে আপনারা কতখানি মানছেন বা কেউই মানছেন কিনা? বিএনপির 35, জামাতের 18, এনসিপির 4 জন, ইসলামী আন্দোলনের 3 জনকে শোকজ করা হয়েছে, 73 জন 27 জেলায় শোকজ। ফলে আমরা কোনো প্রার্থীকে আচরণ বিধি মানবো না? আচ্ছা, ও কথা যাচ্ছি। আগে জাহিদ ভাই যেটা বললেন, ধরেন দেখেন উগ্রপন্থা বলতে বিজেপির সাথে আমাদেরকে একটা পার্থক্য করলেন, আবার বললেন বিজেপি উগ্রপন্থী, আমরা উগ্রপন্থী। এবং উগ্রপন্থীর সাইন বলতে কি কি বুঝাইলেন? প্র্যাকটিসিং মুসলিম, শরিয়া আইন চাওয়া, ইসলামী দল হওয়া। উগ্রপন্থা তো এগুলো না। উগ্রপন্থা হলো আমার মতকে অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা, অন্যের জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা। এইটাই তো এখন গত 16টি বছর আমরা দেখেছি আওয়ামী লীগ এটা করেছে। সেই আওয়ামী লীগ যে কথাগুলো বলতো বিএনপিকে, এক্স্যাক্টলি এখন সেম কথাগুলো বিএনপির লোকজনের কাছ থেকে আমরা শুনছি। এটা আনফর্চুনেট। বিএনপিকে যেভাবে আক্রমণ করা হতো যে জামাতের সাথে যায় ওরা নষ্ট হয়ে গেছে, এখন বিএনপির লোকজন বলছে এনসিপি আমাদের সাথে এসে নষ্ট হয়ে গেছে, সঙ্গদোষে বলে লোহা ভাসে। তাহলে বিএনপি আমাদের সাথে যে 16-20টি বছর ছিল তাদের তো একেবারে নষ্ট হয়ে যাওয়ার কথা। আমার কথা হলো এই যে ট্যাগিং, ইসলামী ফোবিয়া, যেটা আপনি ধর্মীয় যে সমস্ত সিম্বলগুলো আছে এইগুলাকে আপনি উগ্রপন্থার সাথে মিলিয়ে ফেলছেন। অথচ উগ্রপন্থা যেটা বললাম, বিজেপি যেটা করছে, অমুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কি বলে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। জামাত এখানে কোন অমুসলিমকে পিটিয়ে হত্যা করেছে সেটা দেখান। বরং আমি বলবো বিএনপির অন্তর্কন্ডলে যত লোক গত 1টি বছরে মারা গেছে, জামাতের সাথে এরকম কোনো ঘটনা আপনি দেখাতে পারবেন না। তাহলে উগ্রপন্থা কারা? বিএনপি আজকে দেখলাম যে ঢাকা 15-তে মহিলাদেরকে পিটিয়ে মসজিদের থেকে পর্যন্ত দাঁড়াতে দেয়নি। এগুলো তো উগ্রপন্থা। আপনি অন্য মত সহ্য করতে পারছেন না। আমাদেরকে কোনো আপনি ইনস্ট্যান্স দেখাতে পারবেন না গত 1.5 বছরে আমরা ভিন্ন মতাবলম্বীদের প্রতি আক্রমণ করেছি। আমরা বরং সকলকে নিয়ে সংলাপ করছি, হিন্দুদের সাথে সংলাপ করছি, খ্রিস্টানদের সাথে সংলাপ করছি না, কিন্তু তারা তো আপনার দলের সদস্য হতে পারছেন না। সদস্য কেউ হতে পারছেন না। আমাদের হিন্দু প্রার্থী আছে না, আমাদের অমুসলিমদের সদস্য হওয়ার স্পেসিফিক প্রভিশন আমাদের গঠনতন্ত্রে আছে। আমাদের কথা হলো অবশ্যই রকম হতে পারবে। আমার কথা শেষ করতে দেন, আপনি বলেন আমাকে। আমি বলছি আপনাকে, আমরা যেটা বিশ্বাস করি, আমরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, আমরা ইসলামী আদর্শে বিশ্বাস করি। আমরা মনে করি ইসলামী আদর্শ অন্য সকল আদর্শকে, অন্য আদর্শের লোকজনকে অ্যাকোমোডেট করতে পারে, তাদেরকে ভরসা দিতে পারে। ইসলাম যদি সত্যিকার অর্থে কেউ প্র্যাকটিসিং মুসলিম হয়, তার হাতে অমুসলিমরা নিরাপদ। এখন আপনি প্র্যাকটিসিং মুসলিম বলতে আপনি বলছেন সে হলো উগ্রপন্থী। বিজেপি যেটা করে তারাও সেটা করবে। আবার বিজেপি তো প্রকাশ্যে হিন্দু ধর্মের কথা বলে না, কিন্তু তারা উগ্রবাদী। আমরা প্রকাশ্যে ইসলামের কথা বলি, আমরা উগ্রবাদী। এই ধরনের দ্বিচারিতা আমরা বলবো এটাই ইসলামোফোবিয়া। এটার অবসান 24শে জুলাই হওয়া উচিত ছিল, সেটা হয় না। আমার প্রশ্নের উত্তর পাইনি আচরণ বিধি নিয়ে, সেটি দর্শক আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি একটু পরে। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। আমরা খুব অল্প সময়ে আছি। ভাই, আপনি এই আচরণ বিধি কতখানি আসলে মানছেন প্রার্থী হিসেবে?
বেশিরভাগ আমার লোকই এলাকার মানছে না। যেই নির্বাচনটা না, আপনি overall আপনার দল নিয়ে যদি বলেন। ওভারঅল আমরা চেষ্টা করছি মানার 100%। এক্ষেত্রে এলাকা টু এলাকা, ম্যান টু ম্যান ভ্যারি করে। অনেক জায়গায় আমরা দেখেছি। আমার পাবনা জেলা আমি দেখছি, কোনো কনস্টিটিউয়েন্সির কথা স্পেসিফিক্যালি বলছি না, যখন একটা কনস্টিটিউয়েন্সিতে বিএনপির লোক, বিএনপির ক্যান্ডিডেট অবাধে প্রচার করছে আচরণবিধি ভঙ্গ করে, সেটা দেখে প্রশাসন দেখেও না দেখার ভান করছে, তখন অন্যান্য রাজনৈতিক দলগুলোও তো উৎসাহিত হয় সেম ওয়েতে প্রচারণা চালানোর জন্য। আমার যে কনস্টিটিউয়েন্সি ছিল, এটা নিয়ে তো অনেক নাটক হয়েছে। আমাদের প্রচারণা কিন্তু 27 তারিখ থেকে শুরু হবে। তো এখনও আমরা সেভাবে মাঠে নেই। আমি দেখছেনি, আমি তো সবাই যখন এলাকায়, আমি তখন ঢাকায় বসে আছি। তো আমি মনে করি যে এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া ঠিক হবে না। সবাইকে সমান চোখে দেখা উচিত। আচরণবিধি যারাই ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ। জাহিদ ভাই, আপনি কি আচরণবিধি নিয়ে একটু বলবেন? 27 জেলায় 73 জনকে শোকজ করা হয়েছে। এর ভিতরে সবচেয়ে বেশি শোকজ খেয়েছেন বিএনপির 35 জন, তারপরে জামাতের 18, এনসিপির 4, ইসলামী আন্দোলনের 3। আমি আসছি, একটা জিনিস একটু পড়ে শোনাই। দ্বিতীয় অধ্যায় জামাতের কনস্টিটিউশনের সদস্য রুকন হওয়ার শর্তাবলী, ধারা 7 একে বলা হচ্ছে ব্যক্তিগত জীবনে ফরজ ও ওয়াজিব সমূহ আদায় করেন এবং কবিরা গুনাহ হইতে বিরত থাকেন। এরপর আরো অনেকগুলো পয়েন্টস আছে, সব ইসলাম ধর্ম ভিত্তিক। জি জি। একজন হিন্দু অমুসলিমদেরও একটা ধারা আছে, ওটা আপনি পড়ে উনি শোনাবেন না? উনি রোকন হতে পারেন না, উনি রোকন হতে পারেন না, অবশ্যই না পারেন সদস্য আর না। রোকন যে একই জিনিস, সেটা না, আপনি যদি না, বুঝেও না না। বুঝে বান করেন, এখানে সেক্ষেত্রে রোকন আমার হওয়ার কোনো আমি কথা এক নাম্বার কিছু একটাই বলার বলছি, নেই। এবং এর মধ্যে অমুসলিমদের কোনো ধারা নাই। না, আপনার অমুসলিমদের কোনো যে ধারা ধারাটি নাই, আছে কোনো- সেটা আপনি ওপেন করেন, তারা কিভাবে কোনো ধারা সদস্য নেই, হতে পারে কোনো ধারা সেটা নেই। আপনি দেখেন। অবশ্যই না, ধারা না, আছে। আপনি আমি তো এখন রোকন মিস হওয়ার করলে জন্য হবে না। বলছি, এই যে ক্যাটাগরি এটা আছে, মুসলমানদের রোকন হওয়ার ধারা। এই ক্যাটাগরিতে আপনি পারবেন না। মুসলমানরা কিভাবে সদস্য আপনি হতে পড়ে পারেন? শোনান, আপনি একটু পড়ে আচ্ছা, শুনিয়েন, আমি আপনি তো একটু পড়ে এখন শুনিয়েন। আমাকে এখন ওপেন করতে সুতরাং হবে। এখানে আরেকদিন আপনি সদস্য, ডিবেট ডাকেন। আপনাদের কোনো মুসলিম- অমুসলিম রোকন আছে এখন অমুসলিম পর্যন্ত? সদস্য আমাদের আছে, একজনকে আমরা সংসদ সদস্য প্রার্থী দিয়েছি। জি। উনি সংসদ সদস্য প্রার্থী হয়েছেন, উনি কি রোকন হয়েছেন? আচ্ছা, রোকন রোকন হওয়ার আর provision তো সদস্যের আছে। মধ্যে না, পার্থক্য কি এটা বুঝে বলেন। রোকন, সেটাই তো বলছি, রোকনরা সদস্য না হয়ে, আমি টেকনিক্যালি একটু ঢুকতে চাই, মানে সদস্য না হয়ে কি তাকে জামাত ইসলাম একজন সংখ্যালঘু, মানে সনাতন ধর্মের একজনকে তাদের সংসদ সদস্য নির্বাচনের জন্য তাকে মনোনয়ন দিয়েছে আমাদের যেই সদস্য না হয়ে? না, অবশ্যই সদস্য না হলেও আমরা দিতে পারি, কোনো দিতে পারেন, সেভাবেই দেয়া আছে, সেভাবে দিয়েছে। আমাকে কথা শেষ করতে দিন। আপনি তো প্রশ্ন তুলেছেন, উনি বলছেন যে আমাদের কনস্টিটিউশনে অমুসলিমদের সদস্য রোকন হওয়ার, আমি রোকন শব্দটা রোকন হওয়ার বলছি। সুযোগ শোনেন, পাচ্ছে না। রোকন রোকন অর্থটা কি? মানেটা এটা কি? তো আমরা জানি না। আপনি এটা বুঝে রোকন বলেন। মানে সদস্য, এই তো গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রোকন আর সদস্য রোকন মানে কি? না, রোকন কার্যনির্বাহী মানে সদস্য কমিটির না। সদস্য, মানে না না সর্বোচ্চ? না না না, রোকন মানে হলো সাধারণ সদস্য। সাধারণ আচ্ছা, সদস্য, ওকে। রোকন মানে সাধারণ সদস্য, যেখানে রোকন লেখা আছে, ব্র্যাকেটে লেখা আছে সদস্য। এই সেম জিনিস অমুসলিম যারা আমাদের সদস্য আমার হবেন মনে হয় তাদের যে ক্ষেত্রে আচ্ছা, এই আলোচনা আমরা আপনি যদি এই বিষয়ে ডিবেট করতে চান, আরেকদিন দেখেন, কনস্টিটিউশন নিয়ে এসে আমরা কত কথা আমরা বলবো। এটা নিয়ে আলাদা আলোচনা করি। জামাত ইসলামে এখন আচরণ কতজন বিধি- এরকম গুপ্ত রোকন আছে জেলা নির্বাচন, আমরা- আগামী আমরা নির্বাচন এটা নিয়ে জানতে আলোচনা পারবো? আরেকদিন করি। আচরণ বিধি নিয়ে আমার জাহিদ যেটা- ভাই, একদম 10 সেকেন্ডে শেষ করেন। আচরণ বিধি কেন আমি মানছে না? আমি মনে করি যে যথেষ্ট, মানে প্রায় সব ক্ষেত্রেই আচরণবিধি খুব কম মানা হচ্ছে। এটা বাংলাদেশের একেবারে ট্রেডিশনাল প্রবণতা। এবার যেসব শোকজ করা হচ্ছে, শোকজ না, শুধু কিছু ব্যবস্থা নেওয়া উচিত। এটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আমরা দেখতে চাই নির্বাচন কমিশন তার গার্ডস নিয়ে নির্বাচন পরিচালনা। নির্বাচন কমিশন কি গার্ডস নিয়ে আসলে নির্বাচন পরিচালনা করতে পারছে হুমায়রা? নির্বাচন কমিশন, প্রশাসন সব এক পকেটে ঢুকে গিয়েছে। কোন পকেটে? যারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আগ মুহূর্তে যে নির্বাচন কমিশনকে ইনফ্লুয়েন্স করে তাদের পকেটে। কারণ আপনি দেখেন, আজকে করাইল বস্তিতে একজন সম্মানিত চেয়ারপারসন গিয়ে যেই প্রণোদনার কথা বলেছে, সেটা আচরণবিধির লঙ্ঘন, স্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। কিন্তু এই কথা যদি আজকে এনসিপির কেউ বলতো, তাহলে এখানে ইনারা বসে প্রতারক গালি দিত। শিক্ষিত মানুষ, আমি মনে করি একজন শিক্ষিত অন্ধ মানুষ অশিক্ষিত অন্ধ মানুষের চেয়ে অনেক বেশি খারাপ। কারণ আপনি লজিক শুনেও শুনেন না, বুঝেও বুঝেন না। আমি ক্লিয়ারলি বললাম যে জুলাই সনদের লিগ্যাল এনফোর্সিবিলিটির কথাটা লিখা নাই, বাস্তবায়ন প্রক্রিয়া, সেইটা উনি শুনেও উনি বলল এনসিপি জামাতের সাথে জোটে গিয়ে প্রতারক হয়ে গিয়েছে। অথচ আমরা যদি বিএনপির সাথে জোটে যাইতাম, তাহলে কিন্তু আবার এই কথাটা বলতো না, তাহলে বলতো আমরা একেবারে পীর হয়ে গেছি, ফেরেস্তা হয়ে গেছি, এটাই হয়তো বলতো। আপনি মানুষের প্রতি বিদ্বেষ দেখান, একটা দলের প্রতি বিদ্বেষ দেখান, কিন্তু যৌক্তিকভাবে বিদ্বেষ দেখান। আপনি সম্পূর্ণভাবে ফ্যাক্ট ইগনোর করে আপনি যা তা গালি দিবেন। শেখ হাসিনাও এরকম রাজাকার গালি দিছিল, আর উনারা আজকে বললেন প্রতারক। এটার জবাব জনগণ দিবে। ধন্যবাদ। জি, এহসান মাহমুদ। জি, জবাব অবশ্যই জনগণ দেবে, তো আমরাও এটাই বিশ্বাস করি। কিন্তু যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায়, আমরা কিংবা জনগণের সাথেই আছি। ইউনিভার্সিটিগুলোতে ওনারা যেভাবে বলছে, জনগণের মুখোমুখি, এই জন্য তো শাহজালাল ইউনিভার্সিটির ইলেকশন আমরা বন্ধ হয়ে একজন গেছে। একজন করে কথা বলি প্লিজ। আমার হাতে আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে যে আজকে করাইল বস্তিতে যেই
আলোচনার কথা তিনি বললেন সেখানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। সেটা ছিল বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি দোয়া মাহফিল। দোয়া মাহফিলে তার ছেলে সেখানে অংশগ্রহণ করেছেন এবং তার পুত্রবধূ সেখানে অংশগ্রহণ করেছেন। স্বাভাবিকভাবেই সেখানে আরো তার কিছু সুবর্ণধারী যুক্ত হয়েছেন জীবনেও শুনি নাই দোয়া মাহফিলে কেউ নির্বাচন নিয়ে আলাপ করে। এবং সেটা একটা হায় দোয়া আল্লাহ। মাহফিলেই ছিল। দোয়ার মধ্যে কেউ নির্বাচনী ভোট এবং চায়? সেটা একটি দোয়া মাহফিল ছিল এবং আমরা এবং শিখলাম। এটা স্পষ্ট একটা দোয়া মাহফিল, এখানে অন্য কোনো নির্বাচনী এটা প্রচারণা না। নির্বাচনী এবং আমরা প্রচারণা আজকে যে জানলাম যে শিখলাম, দোয়া মাহফিলে এগুলো করা নির্বাচনী যায়। প্রচারণা তাহলে আমরা 22 কালকে তারিখ থেকে থেকে শুরু দোয়া হচ্ছে। মাহফিলের নামে এগুলো শুরু নির্বাচনী করি। প্রচারণা 22 তারিখ থেকে তিনি শুরু করবেন, সেটাও আমরা আনুষ্ঠানিকভাবে। জি জি, আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। দর্শক, একদম সময় নেই, ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।